গ্রামের নাম হলো চণ্ডীপুর। আর চণ্ডীপুরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি, যার নাম হলো নন্দনকুঞ্জ। বাড়ির ফটকটা ছিল আধ ভাঙা, লোহার গেটটা শো শো করে দোল খাচ্ছিল বাতাসে। সেই বাতাসের শব্দ যেন কানে এসে ডাকছিল, বলছিল, এসো এসো এই বাড়িতে। রুদ্র আসলে এসেছিল তার বন্ধু মৈত্রেয়ের সাথে লোককথা নিয়ে গবেষণা করতে। তারা শুনেছিল নন্দনকুঞ্জে নাকি আজও রাতের বেলা আলো জ্বলে, গান বাজে, অথচ বাড়িতে কোনো মানুষ বাস করে না বহু বছর হয়ে গেল। কিন্তু আজ রুদ্র একাই এসেছে। মৈত্রেয় আজ সকাল থেকেই নিখোঁজ। নন্দনকুঞ্জের সামনে দাঁড়িয়ে রুদ্রের বুকটা কেমন ধুকপুক করছিল। তার হাতের মোবাইল ফোনে একবার নেটওয়ার্ক আসে আর একবার চলে যায়। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল একটা মেসেজ, ভেতরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। মেসেজটা পাঠানো হয়েছে মৈত্রেয়ের নম্বর থেকে। রুদ্র থমকে গেল। মোবাইলের স্ক্রিনে মৈত্রেয়ের নাম ঝিলমিল করছিল, আর ঠিক তার নিচে সময় লেখা 22:22। ঘড়িতে তখন রাত 10:22 বাজে। বুকে একরাশ ভয় চেপে সে গেট ঠেলে বাড়ির ভিতরে পা রাখল। ঠিক তখনই তার পেছনে যেন কারো নিঃশ্বাসের গরম বাতাস টের পেল সে। সাথে সাথে ঘুরে তাকালো রুদ্র। কই, কেউ নেই তো পিছনে। শুধু ঝোপের আড়াল থেকে ভেসে এলো একটা চাপা হাসি। রুদ্র জানতো না নন্দনকুঞ্জ তাকে শুধু ডাকে না, যারা একবার এই ডাক শুনে ভেতরে ঢোকে তারা আর আগের মতো থাকে না। নন্দনকুঞ্জের ভেতরে পা দিতেই রুদ্র টের পেয়ে গেল একটা অদ্ভুত ভারী বাতাস তাকে চেপে ধরেছে, যেন চোখে অদৃশ্য একটা চাদর টেনে ধরেছে কেউ। ঘরের ভেতরে আলোর কোনো রেখা নেই, অথচ জানালার ফাঁক দিয়ে ঢুকছে কোনো অদ্ভুত রকমের নীলচে আভা। পায়ের নিচে ভাঙা টালির চ্যাচমেচ শব্দ তুলে রুদ্র এগিয়ে চলল সামনের হলঘরের দিকে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ছাদ থেকে ঝুলছে এক টুকরো ছেঁড়া ঝাড়বাতি। হঠাৎ একটা ঠান্ডা হাত যেন তার হাতের পেছন ছুঁয়ে গেল। সে চমকে পিছন ফিরে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। তার বুকটা এবার সত্যিই ভয়ে যেন ধড়পড় করতে লাগলো। মোবাইলের আলো জ্বালিয়ে সামনে ধরতেই সে দেখতে পেল মেঝেতে পড়ে আছে একটা পুরনো চিঠি। চিঠিটা খুলতেই সে দেখল ভেতরে লেখা রয়েছে, তুমি যখনই এটি পড়বে তখন আমি হয়তো আর থাকবো না, ওরা আমাকে নিয়ে গেছে। সাবধান, পেছন দিকে কিন্তু কখনো তাকিও না। রুদ্রের কাপা হাতে চিঠিটা পড়ছিল যখন, তখনই আবার সেই মৃদু নিঃশ্বাসের শব্দ পেল সে চিৎকার করে মোবাইলের আলো ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু আবার সেই একই অবস্থা, কোথাও কেউ নেই। কিন্তু মোবাইলের ক্যামেরার স্ক্রিনে এক মুহূর্তের জন্য ফুটে উঠল এক ছায়ামূর্তি, কালো কাপড়ে ঢাকা মুখ, অথচ লাল জলজল চোখ। রুদ্র বাস্তবে কিছু দেখতে পেল না, কেবল মোবাইলের ক্যামেরার ফ্রেমে সেই ছায়াটা আবার ভেসে উঠল। আর তখনই বাতাসে ভেসে এলো মৈত্রের গলা, রুদ্র, তুমি তো এসেছো, এখন আর ফিরতে পারবে না। সবকিছু এক মুহূর্তে খোলা হয়ে গেল। মোবাইলটা ভয়তে রুদ্রের হাত থেকে পড়ে গেল মেঝেতে। ঘরের আলোটা নিভে গেল। হঠাৎ গোটা বাড়িটা যেন দুলে উঠল, আর রুদ্র দেখল আস্তে আস্তে সামনে দাঁড়িয়ে থাকা পুরনো আয়নাতে তার নিজের প্রতিবিম্ব মিলিয়ে যাচ্ছে।
নিজেই চোখের সামনে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে রুদ্রর বুকটা যেন কাঁপতে লাগলো। মোবাইলের আলো নিভে যাওয়ার পর রুদ্র যেন সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। কিছুক্ষণের জন্য তার মাথা ঝিমঝিম করছিল। চারিদিকে নিস্তব্ধ, এমনকি নিজের নিঃশ্বাসের শব্দও যেন শুনতে পাচ্ছিল না। কেবল খুব দূর থেকে ভেসে আসছিল একটা পুরনো ভাঙা গানের ভগ্ন সুর। কণ্ঠটা যেন কোনো অভিমানিনী রমণীর, যার কান্না মিশে আছে সুরের ভেতর। রুদ্র ধীরে ধীরে ঝুঁকে মোবাইলটা কুড়িয়ে নিল, আর আশ্চর্যজনকভাবে স্ক্রিন আবার জ্বলে উঠল, কিন্তু এবার তা নিজে থেকেই। কোনো এক খোলা নেই, কেবল সাদা আলোয় একটা দিক নির্দেশ করছিল, সামনের গা ছমছম করা করিডোরের দিকে। ভেতরে ঢুকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, সোদা পুরনো কাঠের গন্ধ। তার মধ্যে যেন ধুলো মিশে রয়েছে। রুদ্রের মন বলছিল এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন তাকে ঠেলে ঠেলে সামনে নিয়ে যাচ্ছিল। করিডোরটা ছিল অস্বাভাবিক দীর্ঘ। দেয়ালের দুপাশে ঝুলছিল বিবর্ণ করা তৈলচিত্র, জমিদার বাড়ির প্রাক্তন বাসিন্দাদের। রুদ্র লক্ষ্য করল সব ছবির চোখ যেন তাকে অনুসরণ করছে। সে যেদিকে হাঁটছে ছবির চোখগুলো সেদিকেই ঘুরে যাচ্ছে। হঠাৎ করিডোরের মাঝখানে একটা খোলা দরজা দেখতে পেল সে। দরজার ওপাশে গাঢ় অন্ধকার, কিন্তু দরজার সামনে একটা কাঁথা মুড়ি দেওয়া মূর্তি বসে আছে। সাথে সাথে রুদ্র থমকে গেল। মূর্তিটা যেন নিঃশ্বাস নিচ্ছিল, আস্তে আস্তে ওঠানামা করছিল কাপড়ের গা। সে সাহস করে এগিয়ে গিয়ে ফিসফিস করে ডাকল, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। রুদ্র আরো একটু এগিয়ে গেল দরজার কাছাকাছি। তারপর কাঁপা কাঁপা গলায় আবার ডাকল, মৈত্রেয়। হঠাৎ মূর্তিটা লাফিয়ে উঠে দাঁড়ালো। কাঁথার আড়াল থেকে বেরিয়ে এলো দুটি সাদা বিবর্ণ হাত, আর সেই হাত দুটো যেন হাওয়ায় ছুঁয়ে গেল রুদ্রের কাঁধ। রুদ্র সাই করে পিছিয়ে আসতে গিয়ে দেখল করিডোরটাই বদলে গেছে। যে করিডোরটায় সে আসছিল সেটা আর নেই। তার জায়গায় এখন সিঁড়ি উঠে গেছে সরাসরি ওপরের দিকে, যেন বাড়ির গোপন কোনো ঘরের দিকে নিয়ে যাচ্ছে। পিছনে তাকানোর সাহস পেল না রুদ্র। ওর ভয়ঙ্কর এক অনুভূতি হচ্ছিল, যেন পেছনে তাকালেই কেউ ঝাঁপিয়ে পড়বে ওর ওপর। চোখের কোণা দিয়ে সে শুধু দেখতে পেল মেঝেতে ছায়াগুলো নড়ছে। ভয়তে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ওর। ঠোঁট দিয়ে একটা আওয়াজও বেরোলো না। বাধ্য হয়ে সে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। প্রতিটি কাঠের সিঁড়ি চাপা আওয়াজ করে কাঁপছিল তার পায়ের ভারে, আর প্রতিটি ধাপের সাথে সাথে পেছন থেকে বাড়ছিল নিঃশব্দ এক পায়ের আওয়াজ, যেন কেউ তার ঠিক পেছনেই রয়েছে, তার সাথে সাথেই হাঁটছে। কিন্তু রুদ্র কখনো পেছনে ফিরে তাকালো না। তার কারণটা অবশ্যই লেখাটা। ওপরে উঠে একটা সরু করিডোরে পৌঁছল সে। এই করিডোরটা আগের চেয়ে আরো ভয়ঙ্কর। এখানে কোনো জানালা নেই, বাতাস চলাচল করার জায়গা নেই, কেবল পুরনো দেওয়ালের ছত্রাকের গন্ধ আর নিঃশ্বাস নীরবতা। হঠাৎ সামনের দেওয়ালে তাকাতে গেল আর একখানা দরজা দেখতে পেল রক্তিম রঙের। দরজার গায়ে বড় অক্ষরে লেখা রয়েছে, এখানে যা কিছু আছে তাকে মুক্তি দিও না। রুদ্রর দম বন্ধ হয়ে গেল। রুদ্র সেভাবেই দাঁড়িয়ে থাকলো দরজার সামনে। ভেতর থেকে যেন কারো গোঙানির শব্দ আসছে। কেউ যেন বন্দী হয়ে বলছে, শত শত বছর ধরে আমাকে বাঁচাও। রুদ্রের মনে হলো মৈত্রেয়ী ওর জন্যই ডাক পাঠিয়েছে এখানে। কিন্তু এই দরজা খোলা কি তার জন্য নেমে আনবে আরো বড় এক বিপদ, নাকি এখানেই লুকিয়ে আছে পুরনো নন্দনকুঞ্জের রহস্য? রক্তিম দরজার সামনে দাঁড়িয়ে রুদ্রের কপালে ঠান্ডা ঘাম জমে উঠল। ভেতর থেকে আসা গোঙানির শব্দ গা কাঁপিয়ে দিচ্ছিল।
আর সেই শব্দ যেন বাড়ির দেওয়াল বেয়ে ছড়িয়ে পড়ছিল সারা বাড়িতে। হঠাৎ মেঝের ওপর ছায়াগুলো নড়াচড়া শুরু করল, যেন চারপাশ থেকে কেউ বা কিছু এগিয়ে আসছে দরজার দিকে। রুদ্র একবার পেছনে তাকাতে গিয়ে আবার নিজেকে সামনে নিল। সেই নিঃশব্দে হাত বাড়িয়ে দরজার গায়ে ছোঁয়ালো। ততক্ষণে দরজার গায়ে খোদাই করা অক্ষরগুলো যেন আলোকিত হতে শুরু করেছে। একটার পর একটা অদ্ভুত প্রতীক, অজানা ভাষার ছায়া প্রতিমা ফুটে উঠেছে। দরজাটা এক মুহূর্তে আপনা আপনি খুলে গেল। ভেতরে ঘন কালো অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতর ছিল একটা পুরনো ঘরের ছায়া। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পিতলের তৈরি আসবাবপত্র, মাটির প্রদীপ, আর ঠিক ঘরের মাঝখানে একখানা বিরাট আয়না, যার রূপোলি ফ্রেমে খোদাই করা ছিল অসংখ্য মুখ। কিন্তু মুখগুলো যেন যন্ত্রণায় কুঁচকে আছে, কাঁদছে। রুদ্র ভেতরে পা রাখতেই মাটির ওপর জমে থাকা ধুলোবালি হালকা করে উড়ে গেল, আর সঙ্গে সঙ্গে যেন সময়ের পর্দা ছিঁড়ে গেল। হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে উঠল এবং রুদ্র দেখতে পেল এক সম্পূর্ণ অন্য দৃশ্য। এটা কোনো ধ্বংসপ্রাপ্ত ঘর নয়, এটা নন্দনকুঞ্জের সেই অতীত সময়, যখন বাড়ি ছিল রাজকীয় গর্বে ভরা। ঝাড়বাতিতে ঝলমল করছে হলঘর, সিল্কের পর্দা দুলছে হালকা বাতাসে। সাদা পোশাকে পরিচারকেরা ব্যস্ত রয়েছে তাদের কাজে, এবং একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নন্দনকুঞ্জের জমিদার রায় বাহাদুর মহিমচন্দ্র রায়। তার মুখটা বজ্রের মতো কঠিন, আর তার চোখে লেগে রয়েছে এক অজানা ভয়। তার সামনে হাঁটু গেড়ে বসে কাঁদছে এক সুন্দরী নারী, যার পরনে সাদা শাড়ি পরা, খালি পায়ে খোলা চুড়ে বসে রয়েছে তিনি। মহিমচন্দ্র তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছিল, তুমি আমার আদেশ অমান্য করেছ, এখন তোমাকে এখানেই থাকতে হবে, চিরকাল এখানেই বন্দি থাকতে হবে। নারীটি হঠাৎ আকাশ ফাটিয়ে চিৎকার করে উঠল এবং মুহূর্তেই গোটা দৃশ্য ঝাপসা হয়ে গেল। সাথে সাথে রুদ্র খেমে উঠল। চারপাশ আবার অন্ধকার। সে টের পেল ওর সামনে থাকা আয়নাটা এবার কাঁপছে। ভেতর থেকে যেন কারো হাত বার হয়ে আসতে চাইছে। হাতগুলো ছিল বিবর্ণ, হাড় সর্বস্ব বেরিয়ে রয়েছে, যেন বহু বছর ধরে কারো অতৃপ্ত আত্মা এই আয়নার ভিতরেই আটকে গিয়েছে। একটা স্তব্ধ নিশ্চুপ মুহূর্ত। হঠাৎ করে রুদ্রর মনে পড়ে গেল গ্রামের বুড়ো সেই সাধুর কথা, যে বলেছিল নন্দনকুঞ্জের আয়নাগুলো মানুষ নয়, আত্মার কারাগার। ঠিক তখনই তার পিছনে মৃদু পদশব্দ পাওয়া গেল। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা থামার উপক্রম করেছে। পিছনে তাকানো মাত্রই মৃত্যু হতে পারে, সেটা রুদ্র বুঝে গিয়েছে। তবুও কে যেন নাম ধরে ডাকলো খুব মৃদু গলায়, রুদ্র বাঁচাও। এবার আর থাকতে পারল না সে। সাহস করে একটু পিছন ঘুরতেই একদম মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সেই নারী, সাদা শাড়ি পরা, খোলা চুলে, চোখ দুটো তার জলময়, কিন্তু তার ঠোঁটে কোনো শব্দ নেই। তার চোখ দিয়ে কেবল একটাই অনুরোধ ফুটে উঠছিল, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো রুদ্র। তার দৃষ্টিপথ অনুসরণ করে রুদ্র দেখল মেঝেতে পড়ে আছে একটা পুরনো রূপার তাবিজ। তাবিজটার গায়ে খোদাই করা রয়েছে, পথ কেবলমাত্র একটাই, বন্ধ করো এই চক্র, বন্ধ করো। রুদ্র বুঝল আত্মাকে মুক্ত করতে হলে তাকে আয়নার চক্র বন্ধ করতে হবে, কিন্তু কিভাবে? আর তাছাড়া সময় তো অনেক কম, কারণ করিডোর থেকে ভেসে আসছে অসংখ্য পদশব্দ, ভয়ানক গর্জন, আর একটা দম বন্ধ করা আষ্টে গন্ধ। নন্দনকুঞ্জের আসল বিভীষিকা এখন ধেয়ে আসছে তার দিকে। রুদ্র মেঝেতে পড়ে থাকা রূপার তাবিজটা হাতে তুলতেই সারা ঘর কেঁপে উঠল। ছাদ থেকে ঝরে পড়ল ধুলো। ঘরের কোণে থাকা পুরনো আসবাবপত্রগুলো
নিজে নিজেই নড়াচড়া করে উঠতে লাগলো। মনে হচ্ছিল পুরো নন্দনকুঞ্জ যেন জেগে উঠেছে আবার, অন্তহীন ভয়ানক রাগ, কষ্ট আর প্রতিশোধের পিপাসায়। রুদ্র তাবিজটাকে শক্ত করে ধরতেই সে দেখতে পেল ঘরের মাঝখানের বিশাল আয়নাটা এখন আর শুধু কাঁপছে না, ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে কালো ধোঁয়ার মতো কিছু। সেই ধোঁয়ার ভেতর গড়ে উঠতে লাগলো বিশাল এক অবয়ব, একজন পুরুষ মানুষের মুখ, যার চোখ দুটো জ্বলজ্বল করছিল আগুনের মতো লাল রঙে। চোখে কোনো মানবিকতা নেই তার, কেবল হিংসা আর ভয়ানক ক্ষমতার লালসা। এটাই ছিল মহিমচন্দ্র রায়। তার রুদ্র বুঝতে অসুবিধা হলো না। মৃত্যুর পরেও যে নিজের পাপের ফল ভোগ না করে এই বাড়িকে নিজের ব্যক্তিগত কারাগার বানিয়ে রেখেছে, যাদের উপরে অন্যায় করেছিল তাদের আত্মাগুলোকে বন্দি করে রেখেছে এই বাড়ির দেওয়ালে, দরজা এবং আয়নার ভেতরে। মহিমচন্দ্রের ছায়া গর্জন করে উঠল, তুইও এখন আমার সম্পত্তি, চিরকাল, চিরকালের জন্য তুই বন্দী হয়ে যাবে এইখানে, এই বাড়িতেই, এই নন্দনকুঞ্জে। রুদ্র হঠাৎ অনুভব করলো একটা অদৃশ্য শক্তি তার শরীরের ভেতর ঢুকে পড়তে চাইছে। তাবিজটা হাতে নিয়ে সে মনে মনে উচ্চারণ করলো, পথ একটাই, বন্ধ করো এই চক্র। ঠিক সেই মুহূর্তে তার সামনে থাকা নারীটা, সাদা শাড়ি পরা ছায়ামূর্তি, তার সামনে এসে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় ছিল না এবার, তার ঠোঁটে ফুটে উঠল এক গম্ভীর হাসি। সে ইশারা করলো তাবিজটা আয়নার দিকে ছুঁড়ে মারতে হবে। রুদ্র তার মনের মধ্যে সমস্ত শক্তি জড়ো করে তাবিজটা ছুঁড়ে মারল আয়নার ঠিক কেন্দ্রের দিকে, আর সাথে সাথেই একটা বিকট শব্দ করে আয়নাটা ভেঙে চৌচির হয়ে গেল। আয়নার ভাঙা কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেঝের উপরে। কিন্তু তখনই ঘরের দেওয়ালগুলো ফেটে বেরিয়ে এলো আরও অজস্র সব ছায়ামূর্তি। পুরনো কাজের লোক, মেয়ে মানুষ, শিশুরা সবাই বন্দী ছিল এই বাড়ির ভেতরে। তারা সবাই যেন এবার বেরিয়ে আসতে লাগলো, কিন্তু তাদের সবার চোখে ছিল অদ্ভুত শূন্যতা। তারা চুপচাপ তাকিয়ে রইল রুদ্রের দিকে। তাদের চোখে মুখে কোনো কৃতজ্ঞতা নেই, কোনো রাগও নেই, আর কোনো ক্রোধও নেই। শুধু এক নিঃশব্দ হাহাকার আর নিঃশব্দ এক আর্তনাদ। রুদ্র ভাবল সব বোধহয় শেষ হয়ে গিয়েছে, কিন্তু না, একটা দরজা আবার নিজে নিজেই খুলে গেল। সেই দরজা থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট ছেলে। তার গায়ে রয়েছে একটা ছিঁড়ে যাওয়া জামা, হাতে একটা কাঠের ঘোড়া। ছেলেটা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি এখন মুক্ত, কিন্তু আমরা না। রুদ্র সাথে সাথে থমকে গেল। ছেলেটা একই কথা বলল। ছেলেটার চোখের দিকে তাকিয়েছিল রুদ্র। হঠাৎ ছেলেটার পেছনে দেখতে পেল একটা বিশাল সিঁড়ি নেমে গেছে নিচে, যেন নরকের দিকেই এগিয়ে চলেছে সেই সিঁড়ি, নরকের গর্ভে। আর সিঁড়ির ওপাশে দাঁড়িয়ে আছে মহিমচন্দ্রের বিশাল ছায়া, এবার আরও বড়, আরও ভয়ঙ্কর। তার গর্জন শোনা গেল পুরো নন্দনকুঞ্জ জুড়ে। কেউ পালাতে পারবে না, কেউ নয়। রুদ্র টের পেল সত্যিকারের যুদ্ধ এখনো শুরু হয়নি। এটা তো ছিল কেবল মুখবন্ধ। বাস্তব এখনো ভয়ঙ্কর চক্র জড়িয়ে রয়েছে, এখনো সেই চক্র বন্ধ হয়নি। আর তখনই সারা বাড়ি জুড়ে ঘন্টার শব্দ বেঁচে উঠল। মৃত আত্মাদের ডেকে আনছে কারা যেন। এখন রুদ্রের সামনে কেবল দুটোই রাস্তা। একটা রাস্তা তার পালিয়ে নিজের প্রাণ বাঁচানো সম্ভব, আরেকটা রাস্তায় গেলে নন্দনকুঞ্জের অভিশাপ ভেঙে দিয়ে সমস্ত আত্মাদের মুক্তি দিতে পারবে সে। কিন্তু কোন পথে যাবে রুদ্র? আর সত্যিই কি সেই মুক্তি সম্ভব? এত সব প্রশ্নের মাঝেই রুদ্র যেন থমকে গেল। নন্দনকুঞ্জের বুক চিরে ঘন্টার শব্দ যেন ছড়িয়ে পড়ছিল চারদিকের অন্ধকারে। দেওয়ালের ফাটলগুলো দিয়ে বেরিয়ে আসছিল শীতল ধোঁয়া, যেন আত্মারা নিজেরাই মুক্তির জন্য ছটফট করছে। ছাদের উপরে অজানা ছায়ারা নিজেদের মতো গোল হয়ে ঘুরপাক খাচ্ছিল, আর মাটির তলা থেকে ভেসে আসছিল চাপা কান্নার আওয়াজ। রুদ্র দাঁড়িয়েছিল সেই দ্বিধার দোরগোড়ায়। একদিকে ছিল বিশাল অন্ধ সিঁড়ি, নরকের গহ্বরের মতো মহিমচন্দ্রের শাসন, যেখানে এখনও চলমান রয়েছে। অন্যদিকে ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আত্মারা মুক্তির শেষ আশায় তাকিয়ে রয়েছে রুদ্রর দিকে।
তার মুঠোতে এখনও রূপোর তাবিজের একটা ভাঙা অংশের টুকরো রয়েছে। সেই টুকরোর মধ্যেই টের পেল রুদ্র নরম একটা স্পন্দন। মনে হচ্ছিল তাবিজটা তাকে কিছু যেন বলতে চাইছে। ভয় পেও না, শেষ চক্র বন্ধ করো। কথাটা শুনেই রুদ্রের শরীরে বিদ্যুৎ স্পৃষ্টের মতন একটা শক্তির ঝলক খেলে গেল। রুদ্র ধীরে ধীরে হেঁটে এগিয়ে গেল সিঁড়ির মুখে। সিঁড়ির উপরে পা রাখতেই একটা ঠান্ডা ঝাপটা ওর শরীর জুড়ে বয়ে গেল। তার সামনে ভেসে উঠল মহিমচন্দ্রের অবয়ব, এবার বিশাল আকার, গা ঢাকা কালো পোশাকে, আর চোখের ভেতর থেকে মৃদু নীল আগুনের মতো আলো বেরিয়ে আসছে। মহিমচন্দ্র ভয়ঙ্কর ঠান্ডা কণ্ঠে বলল, এখান থেকে তুই ফিরে যেতে পারিস, তোর জন্য এখনো পথ খোলা, কিন্তু ওদের মুক্তি চাইলে তোকেও থেকে যেতে হবে চিরকাল এই নরকের গর্ভে। রুদ্রের মনের মধ্যে তখনও যুদ্ধ চলছে, আর এই কথাগুলো যেন ওর সামনে মৃত্যু বয়ে আনল। রুদ্রের হাত জড়িয়ে রয়েছে সেই সাদা শাড়ির নারীর উপস্থিতি, যার দুঃখ, যার কষ্ট সে যেন অনুভব করতে পারল। হঠাৎ রুদ্রের মনে পড়ল বুড়ো সাধুর বলা একটা কথা, নন্দনকুঞ্জের পাপ ধ্বংস করতে হলে নিজের ভয়কেও বলি দিতে হবে। সে চোখ বন্ধ করে একটা দৃঢ় শ্বাস নিল। তারপরে ভাঙা তাবিজের টুকরোটা নিজের বুকের উপর চেপে ধরে মনের সব জোর একত্রিত করে এগিয়ে চলতে লাগলো সিঁড়ি দিয়ে। একটা অদ্ভুত শক্তি চারপাশে ছড়িয়ে পড়ল, মেঝে যেন কেঁপে উঠল। দেওয়াল থেকে গাছের শিকড়ের মতো অন্ধকার আঁকড়ে ধরল মহিমচন্দ্রের অবয়বকে। মহিমচন্দ্র গর্জন করে উঠল, তার চিৎকারে ছাদ ফাটতে লাগলো, বাতাস ছিঁড়ে গেল। রুদ্র এগিয়ে গেল এক ধাপ, তাবিজের আলোয় অন্ধকার পিছিয়ে গেল। আত্মারা যারা এতদিন আটকে ছিল তাদের চোখে ফুটে উঠল আলো। একটার পর একটা ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। মুক্তির আলোয় ভেসে উঠতে লাগলো তারা। সাদা শাড়ির নারী রুদ্রের দিকে এগিয়ে এসে নিঃশব্দে ওর হাত ধরল। তার ঠোঁটে ফুটে উঠল এক মৃদু হাসি, আর এক ফিসফিস স্বরে বলল, তুমি পেরেছ, এখন তুমি ফিরে যাও। রুদ্রের মনে হলো সে যেন হালকা হয়ে গিয়েছে, তার পা যেন আর মাটিতে নাই, সে যেন বাতাসে ভাসছে। চোখের পলকে সে আবার সেই পুরনো করিডোরে দাঁড়িয়ে গেল। পেছনে তাকিয়ে দেখল নন্দনকুঞ্জের দরজাগুলো নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। ঘন্টার আওয়াজ ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আকাশের উপরে ফুটে উঠেছে সকালের সূর্য। সূর্যের হলুদ আভাতে চারপাশ ছেয়ে গিয়েছে। নন্দনকুঞ্জ 100 বছরের অভিশাপ মুক্ত হলো এইবার। এখন চারপাশ নিঃশব্দ, একেবারে নির্জীব নয়। মনে হচ্ছিল বাড়িটা শেষবারের মতন দীর্ঘশ্বাস ফেলছে। এইবার তার শ্বাস যেন স্বস্তির দীর্ঘশ্বাস। রুদ্র হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে গেল। বাইরে তার বন্ধু মৈত্রেয় অপেক্ষা করছিল। তার চোখ এখন বিস্ফারিত। তুই তুই বেঁচে আছিস? রুদ্র শুধু মৃদু হাসল। তার বুকের ভেতরটা ছোট্ট করে ভাঙা তাবিজের একটা টুকরো আজীবন রয়ে গেল, যা তাকে মনে করিয়ে দেবে একদিন সে নন্দনকুঞ্জের গোপন রহস্যের অংশ হয়েছিল, আর একদিন জমিদার বাড়ির ডাকে সে সাড়া দিয়েছিল। আজকের আমাদের গল্পের উপস্থাপনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা গল্পটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী গল্পের আপডেট পেতে।